হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফুটবল দুনিয়া। একটা খুব রিলেভেন্ট বিষয় নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব এই ভিডিওতে, এবং যেটা নিয়ে অনেক আলোচনা আপনারা শুনতে পাচ্ছেন। জিনিয়াস স্পোর্টসের বিট নিয়ে আমরা একটা লাইভ স্ট্রিমিং করেছিলাম, সেখানে আপনাদের থেকে প্রচুর সাড়াও পেয়েছিলাম, এবং আপনারা অনেকেই জিজ্ঞেস করছেন যে দাদা, আম, এই বিষয়টা নিয়ে তোমার কী মত, যে জিনিয়াস স্পোর্টস তারা কালকে প্রেজেন্টেশন দিল, এবং এটা নিয়ে মানে ভারতীয় ফুটবলে যেটা হয়, নানান মুনির নানান মত শুরু হয়ে যায়, কিন্তু ভারতীয় ফুটবলে একটা জিনিস হয় না, সেটা হচ্ছে রেভিনিউ জেনারেশন, বা ঠিক কী প্রসেসে এগোলে, ঠিক কীরকমভাবে এগোলে রেভিনিউ জেনারেশন হতে পারে, সেই নিয়ে প্রপার কোনো দিশা। দেখুন, কম বেশি আমরা প্রত্যেকেই একটা বিষয় জানি যে ইন্টারকাশি এবং মোহনবাগান সুপার জায়ান্টস ছাড়া বাদবাকি ক্লাবগুলো জিনিয়াস স্পোর্টসের প্রেজেন্টেশনে খুশি। ইস্টবেঙ্গল তো বেশ ভালো রকমভাবেই এই ব্যাপারটাকে ইতিবাচকভাবে দেখছে, এবং মোহনবাগান সুপার জায়ান্টের তরফ থেকে এখনও পর্যন্ত সেরকম কোনো ইতিবাচক আশ্বাস আসেনি, এমনকি কালকের মিটিংয়ে মোহনবাগান সুপার জায়ান্টও ছিলেন না। এবার যেটা বিষয় সেটা হচ্ছে যে এই যে মোহনবাগান সুপার জায়ান্টের থাকা না থাকা, বা সবগুলো ক্লাবকে একই টেবিলে নিয়ে আসে, এবং সেটা নিয়ে বিভিন্ন মহল থেকে, বিভিন্ন ফ্যান পেজ থেকে, বিভিন্ন সাংবাদিকদের দ্বারা বিভিন্ন ধরনের খবরাখবর, এবং অবশ্যই এর মধ্যে কয়েকটি এফএসডিএলের কাছাকাছি থাকা সাংবাদিকও রয়েছে, তারা বিষয়টাকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বোঝানোর চেষ্টা করছে। এবং আমার যেটা মনে হয়েছে, সব দিক থেকে যদি আমরা বিবেচনা করি, একটা বিষয় খুব কমন, সেটা হচ্ছে ক্লাবগুলোর রেভিনিউ জেনারেশনটি কীরকমভাবে হবে। মানে সোজা কথা, ক্লাবগুলো যে দল চালাবে, তাদের রেভিনিউ জেনারেশন কীরকমভাবে হবে। দেখুন, আমি আপনাদেরকে পরিষ্কার একটা কথা বলছি, লাস্ট 15 বছর ভারতীয় ফুটবলে কি কোনো একদম স্পেসিফিক ওয়েতে রেভিনিউ জেনারেশন হয়েছে? আপনি যদি একটু খোঁজ নিয়ে দেখেন, উত্তরটা না। এবং সেটা শুধুমাত্র আমাকে এখানে এসে বলতে হবে সেরকমটাও কিন্তু নয়, কারণ এর আগে আমরা বেঙ্গালুরু এফসির মালিক পার্থ জিন্দালের থেকে শুনেছি, এমনকি মোহনবাগান সুপার জায়ান্টের আরপিএসসি সঞ্জীব গোয়েঙ্কা গ্রুপের থেকে শুনেছি। ইস্টবেঙ্গল বা অন্যান্য দলগুলোর কথা তো ছেড়েই দিচ্ছি, তারা এখনও পর্যন্ত সেরকম যে লাভের মুখ দেখেছে এরকম না, যদি ইস্টবেঙ্গল যেহেতু নামটা রয়েছে তার জন্য তারা লাভের মুখ দেখে হয়তো কিছুটা হলেও। অন্যদিকে আইপিএলে ধরুন, এই মুহূর্তে যারা আইপিএলে খুব খারাপ খেলছে, মুম্বাই ইন্ডিয়ান্স, লখনৌ সুপার জায়ান্ট, তারাও কিন্তু একটা পার্টিকুলার রেভিনিউ জেনারেট করে দিয়ে চলে যাচ্ছে, কিন্তু ফুটবল পারছে না। আপনাকে এই জায়গাটাই সবার আগে বুঝতে হবে। ধরুন, আজকে জিনিয়াস স্পোর্টস তারা একটা বড় রোড ম্যাপ নিয়ে এসেছে, তারা অনেক কথাবার্তা বলছে, তারা এআই বেসড ওয়েতে লিগ চালাবে, তারা বিদেশের যে সব বড় বড় লিগসগুলো রয়েছে তার এক্সাম্পল ভারতবর্ষের সামনে নিয়ে আসছে। কিন্তু একটা বিষয় সবাই বলছে যে এরা কেউ বলছে না যে 5 বছর পর আমাকে কীরকম আমি টাকা দেবে। খুব ভালো কথা। তো একটা জিনিস কিন্তু খুব পরিষ্কার, যদি টাকা থাকে, যদি টাকা আসে, তবেই না কেউ আপনাকে টাকাটা দিতে পারবে। ভারতীয় ফুটবলে কি টাকা আসার সেরকম কোনো প্রপার সোর্স রয়েছে? নাম্বার 1 পয়েন্ট। আমি আপনাদেরকে ছোট্ট কয়েকটা এক্সাম্পল দিচ্ছি। কয়েকদিন আগে মোহনবাগান সুপার জায়ান্ট ভার্সেস নর্থ ইস্ট ইউনাইটেড এফসির ম্যাচ হচ্ছিল, আইএসএলের চ্যাম্পিয়নশিপের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ম্যাচ। সেই সময় আর্সেনাল ভার্সেস ম্যানচেস্টার সিটির ম্যাচ চলছিল। তো আমরা অনেকে মিলেই সেই ম্যাচগুলো দেখছিলাম। সেই সময় লালিগাতেও একটা ম্যাচ চলছিল মোস্ট প্রবাবলি। তো আমি আমার কয়েকজন মোহনবাগানি বন্ধুকে বললাম যে, কিরে, এই খেলাটা দেখবি না? মোহনবাগানে খেলা হচ্ছে। ওরা বললো যে ম্যানচেস্টার সিটি ভার্সেস আর্সেনালের ম্যাচ ছেড়ে মোহনবাগানের ওই নর্থ ইস্টের সঙ্গে লাথালাতি কী কারণে দেখবো। বা ধরুন, আমি আপনাকে আরও একটা এক্সাম্পল দিচ্ছি। যেদিনকে ইস্টবেঙ্গল খেললো চেন্নাই এফসির সাথে, সেই সময় ইংলিশ প্রিমিয়ার লিগের বেশ কয়েকটা ম্যাচ হচ্ছিল, বড় বড় টিমের লালিগার ম্যাচ হচ্ছিল। আপনি দেখবেন তো এই দুটো ভিউয়ারশিপ, কজন ইস্টবেঙ্গল ভার্সেস চেন্নাই এফসি ম্যাচটা দেখেছে, আর কতজন ওই লালিগা বা ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচ দেখেছে। বা ইস্টবেঙ্গল যে ম্যাচটা 7 গোলে মাওনান স্পোর্টিংকে হারালো, সেই দিন ইপিএলেরও বেশ কয়েকটা ম্যাচ ছিল। তাহলে এগুলো কেন হচ্ছে? ব্যাপারটা আপনারা বুঝতে পারবেন যে ভারতবর্ষে মোটামুটি 3টে টিমের খেলা লোকজন ফলো করে। 1 কেরালা ব্লাস্টার্স, 2 মোহনবাগান সুপার জায়ান্ট, 3 ইস্টবেঙ্গল এফসি। এছাড়া আর কোনো টিমের সেরকম কোনো ফ্যান বেস রয়েছে বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয় না, এবং তাদের খেলা সেরকমভাবে যে খুব একটা কেউ ফলো করে সেরকমটাও নয়। আচ্ছা, এই 3টে দল যখন ফুটবল খেলতে নামে, মাঠে
অ্যাটেন্ডেন্সটা একবারও দেখেছেন? বা আপনি যদি আজকের ইংলিশ প্রিমিয়ার লিগ বা লা লিগা বা সিরিয়ায় বা সুইডেনের লিগ বা সুইজারল্যান্ডের লিগ বা ফ্রান্সের লিগ বা পর্তুগালের লিগে যেরকমভাবে রেভিনিউ জেনারেট হয় তার সঙ্গে যদি এখন আপনি তুলনা করেন, আপনি মাঠের অ্যাটেন্ডেন্সটা দেখেই বুঝতে পারবেন যে ভারতবর্ষে ফুটবল নিয়ে ঠিক কতটা আগ্রহ রয়েছে। একটু ভাবার চেষ্টা করুন, দলভিত্তিক আলোচনার বাইরে গিয়ে একটু ইন জেনারেল বিষয়গুলোকে ভাবার চেষ্টা করুন, তাহলেই হয়তো উত্তরটা পেয়ে যাবেন। কারণ কি? কারণ হচ্ছে ভারতবর্ষের ফুটবলের মান। আপনার যদি স্ট্রাইকার এক হাত দূর থেকে বল আকাশে মারে, আপনার যদি কয়েকজন খাজা বিশ্বকাপার এসে দিনের পর দিন জঘন্য ফুটবল উপহার দেয়, বা আপনি যদি এই বাংলাদেশ থেকে কিছু আম, মানে পাতে দেওয়ার যোগ্য নয় এরকম ব্রাজিলিয়ানদেরকে কোটি কোটি টাকা দিয়ে কিনে নিয়ে আসেন, তাদের ওই স্লো ফুটবল দেখার জন্য খুব একটা কিন্তু কেউই আগ্রহী হবে না। এটা বাস্তব কথা। এটা মোহনবাগান, ইস্টবেঙ্গল বা অন্যান্য সবগুলো দলের ক্ষেত্রেই আমি একই কথা বলছি। যতদিন না পর্যন্ত ফুটবলের সামগ্রিক মানের উন্নতি হবে, যতদিন না পর্যন্ত রেফারিংয়ের সামগ্রিক মানের উন্নতি হবে, যতদিন না পর্যন্ত ভালো বিদেশিরা ভারতবর্ষে খেলতে আসবে, যতদিন না পর্যন্ত ভারতবর্ষের কোচিংয়ের মান উন্নত হবে, ততদিন পর্যন্ত কিন্তু রেভিনিউ জেনারেট হবে না। আপনি ওই স্লো ব্রাজিলিয়ানদেরকে দিয়ে কখনোই মাঠে লোক আনতে পারবেন না, কেউ ফলো করবে না, এটা ফ্যাক্ট। আমি নাম করছি না, একজন ব্রাজিলিয়ান তিনি তো মাঠে ফুটবল খেলতেই নামেন না। এইসব বাংলাদেশের প্লেয়ারদেরকে নিয়ে এসে কোনো লাভ নেই, কোনো লাভ হবে না। আমরা ভুল জায়গায় ইনভেস্ট করছি। আমি তো বলছি আইএসএলের থেকে অনেক কম টাকা রয়েছে ভিয়েতনামের লিগে, জর্ডানের লিগে, ইন্দোনেশিয়ার লিগে, তুর্কমেনিস্তানের লিগে, এবং এশিয়ার খুব কাছাকাছি থাকা কাজাকস্তানের লিগে, যারা এখন ইউরোপিয়ান রিজিয়নে রয়েছে, তারা নিজেদেরকে ঠিক কীরকমভাবে আপগ্রেড করছে, কীরকমভাবে উন্নত করছে, আপনাদেরকে কিন্তু সেই জিনিসটা দেখতে হবে। খেলা ভালো হলে তবে মানুষের আগ্রহ বাড়বে, মানুষ কিন্তু তবে ফুটবলটা নিয়ে ভাববে। যেখানে কোনো রেভিনিউ জেনারেশনই সেরকমভাবে নেই প্রপার ওয়েতে, সেখান থেকে রেভিনিউ ডিস্ট্রিবিউশন বা শেয়ার, সেটা জিনিয়াস স্পোর্টস কেন? যদি পৃথিবীর সব থেকে ধনী কোম্পানিও আজকের ভারতীয় ফুটবলে ইনভেস্ট করতে আসে, তারা কিন্তু বলতে পারবে না যে আজকের 5 বছর পরে ঠিক কীরকমভাবে ভারতীয় ফুটবলে রেভিনিউ জেনারেট হবে। এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়। আমি আপনাদের সঙ্গে এই ব্যাপারটা শেয়ার করলাম। আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন, এবং অবশ্যই যে দলমত নির্বিশেষে ভারতীয় ফুটবলের উন্নতির জন্য আমি বলবো জিনিয়াস স্পোর্টসের কিন্তু একটা সুযোগ পাওয়ার অধিকার রয়েছে। কারণ এটা মাথায় রাখতে হবে, ফুটবলে কিন্তু সামগ্রিক উন্নতির জন্য যেরকম খেলার মানের উন্নতির দরকার, সেরকম ভালো বিদেশির দরকার, তেমন ভালো কোচের দরকার, এবং অবশ্যই তেমন ভালো রেফারিংয়েরও দরকার রয়েছে। তবেই কিন্তু মানুষ যখন কোনো একটা দৃষ্টিনন্দন জিনিস দেখবে, তখনই না সে আসবে। কেউ এই লাথালাথি দেখতে বা স্লো ফুটবল দেখতে, কেউ বিরক্তিকর ম্যাচ দেখতে কেউ কখনোই চাইবে না। মানুষ সবসময় ভালোটাকেই চায়, খারাপটাকে কিন্তু কেউ কখনোই অ্যাকসেপ্ট করতে চায় না। এটাই বাস্তব। এইরকমভাবেই কিন্তু চলছে গোটা দুনিয়াটা। এই দুনিয়ার সঙ্গে আপনাদেরকে আপগ্রেড করতে গেলে আগে ফুটবলের মানের উন্নতি, তারপরে তো রেভিনিউ জেনারেশন। তো যাই হোক, এইটুকুই ছিল আমার বক্তব্য। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ।